ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জে জিও ক্লাসেস। তো আজকের যে ক্লাসটা আজকে WBSSC 2016 যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ক্লাস 9-10-এর জন্য সেই কোশ্চেনগুলো একটু আলোচনা করব এবং এই কোশ্চেনগুলো শুধু আলোচনা করব না এবং সাথে সাথে আমাদের কোন জায়গাগুলোকে ফোকাস করতে হবে আর কি আমাদের এই এক্সামের জন্য সেই জায়গাগুলো নিয়েও যতটা পারবো আমরা একটু কভার করার চেষ্টা করব। তো চলো একে একে আমরা যাই। তো ফার্স্ট কোশ্চেনটা যদি আমরা দেখি আর কি, দ্য ডেপথ অফ দ্য আর্থ ক্রাস্ট, মানে আমার বেসিক্যালি ইন্টেরিয়র অফ দ্য আর্থ যে সিলেবাসের মধ্যে আছে সেখান থেকে এই কোশ্চেনটা আছে এবং প্রায় প্রত্যেকবারই এখান থেকে কোশ্চেন থাকে। তো ডেপথ অফ দ্য আর্থ ক্রাস্ট এখানে জিজ্ঞেস করেছে এবং এখান থেকে আমার কী কী জিনিসগুলো পড়তে হবে আমি সেটা একটু জাস্ট একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে বেসিক্যালি এখানে আমরা যদি দেখি আমাদের আর্থ ক্রাস্ট মানে আমাদের উপর থেকে সারফেস থেকে শুরু করে আমাদের একদম মানে কোর অবধি সেন্টার অবধি যে লেয়ার আছে, মানে অ্যাকচুয়ালি এখানে একই ধরনের মানে কম্পোজিশন বা একই ধরনের কম্পোনেন্ট পাওয়া যায় না, মানে একই রকম লেয়ার পাওয়া যায় না। এখানে কিছু ডিস্টিংটিভ মানে আলাদা আলাদা কিছু লেয়ার আছে আর কি। তো সেগুলো বেসিক্যালি আমরা কিছু ডাইরেক্ট সোর্স ড্রিলিংয়ের মাধ্যমে কিছুটা আমরা জানতে পেরেছি এবং কিছুটা ইনডাইরেক্ট সোর্স যেমন ভলকানিজম বা ধরো সেসমিক ওয়েভ, পি ওয়েভ, এস ওয়েভ, এইসবের দ্বারা আমরা মানে ইনসাইড অফ দ্য আর্থ যে আছে সেখানকার কীরকম নেচার হয় সেটা সম্পর্কে আমরা কিছুটা জানতে পেরেছি। তো এখানে যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলোর প্রত্যেকটা আমাদের বেসিক্যালি ডেপথ জানতে হবে। ক্রাস্টের ডেপথ কত, মেন্টেলের ডেপথ কতটা, কোর কতটা অবধি আছে, তারপরে হচ্ছে আমাদের এদের ডেনসিটি কতটা হয়, ক্রাস্টের ডেনসিটি কত, মেন্টেলের ডেনসিটি কত, কোরের ডেনসিটি কত, এই বিষয়গুলো জানতে হবে। তারপরে আমাকে জানতে হবে যে আমরা যদি সারফেস থেকে নিচের দিকে যদি যাই, ইনসাইড অফ দ্য আর্থ মানে নিচের দিকে যদি যাই তাহলে আমাদের টেম্পারেচারের কীরকম কী হয়, ইনক্রিজ করে না ডিক্রিজ করে। টেট অফ প্রায় 32 মিটার ডেপথে যদি আমি যাই তাহলে প্রতি 32 মিটার ডেপথে আমার 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কী করে, ইনক্রিজ করে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবার আমার কোশ্চেন হলো যে আমার 32 মিটারে নাও আসতে পারে, হয়তো সাপোজ দিয়ে দিল যে আমার 100 মিটার ডেপথে অন অ্যান অ্যাভারেজ কতটা আমার হবে টেম্পারেচার ইনক্রিজ করবে উইদিন দ্য আর্থ। তো আমার যদি 32 মিটারে প্রায় যদি আমাদের 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি ইনক্রিজ করে তাহলে অলমোস্ট 3 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু আমার 100 মিটারে ডেপথে 3 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমার ইনক্রিজ করবে। তো এই জিনিসগুলো আমাকে দেখতে হবে। তারপরে এখানে কিছু লাইন অফ ডিসকন্টিনিউটি আছে, মানে যেমন বিভিন্ন ধরনের যে লেয়ারগুলো আছে, ধরো সাপোজ ক্রাস্ট আছে, ক্রাস্ট আর ম্যান্টেলকে যে লাইনটা সেপারেট করেছে সেই লাইনটাকে কি বলা হয়, লাইন অফ ডিসকন্টিনিউটির নাম কি। ম্যান্টেল আর কোরের ক্ষেত্রে যে লাইন অফ ডিসকন্টিনিউটি মানে যে লাইনটা আমাকে সেপারেট করেছে, মানে মেন্টাল আর কোরকে সেপারেট করেছে সেই লাইনটার নাম কি, এই জিনিসগুলো আমাকে দেখতে হবে। তো চলো ওগুলো আমরা একে একে আলোচনা করব। তো এখানে বেসিক্যালি আমার কোশ্চেনটা আছে ডেপথ অফ দ্য আর্থ ক্রাস্টের ডেপথ কতটা। তো এখানে যদি আমরা বেসিক্যালি থিকনেস যদি দেখি আর কি, ক্রাস্টের ক্ষেত্রে বেসিক্যালি এখানে দু ধরনের ক্রাস্ট হয়। একটা হচ্ছে তোমার কন্টিনেন্টাল ক্রাস্ট মানে মহাদেশীয় ক্রাস্ট, কন্টিনেন্টাল, আর একটা হচ্ছে ওশানিক ক্রাস্ট। তো দুটোর ডেপথ কিন্তু আলাদা আলাদা হয়, মানে থিকনেস আলাদা হয়। কন্টিনেন্টালের ক্ষেত্রে কি হয়, কন্টিনেন্টালের থিকনেস অলওয়েজ বেশি হয়। সাপোজ এটা যদি আমাদের কন্টিনেন্ট হয়, এই যদি আমার কন্টিনেন্ট হয় আর এটা যদি আমার বেসিক্যালি ওশানিক ক্রাস্ট, এই জায়গাতে সাপোজ ধরো এখানে ওয়াটার বডি আছে, মানে এটা ধরো ওশান আছে, তো এই জায়গাটার কি হবে, থিকনেসটা কি হবে, থিকনেস ডেফিনেটলি কি হবে, কম হবে, থিকনেস আমার কম হবে। আর এখানে কি হবে থিকনেসটা কন্টিনেন্টের ক্ষেত্রে বেসিক্যালি যেখানে ধরো মাউন্টেনাস রিজিয়ন আছে, যেখানে পাহাড় আছে, তো সেক্ষেত্রে কী হবে, সেখানে আমার থিকনেসটা কিন্তু বেশি হবে। তো ডেফিনেটলি আমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে কন্টিনেন্টাল ক্রাস্ট যেটা আছে তার থিকনেস বেশি হয়, কন্টিনেন্টাল থিকনেস বেশি হয় আর ওশানিকের কি হয়, কম হয়। এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। তো কন্টিনেন্টাল ক্রাস্টের যে থিকনেস বেসিক্যালি এটা 5 থেকে 70 কিলোমিটার অবধি হয়, 5 থেকে 70 কিলোমিটার মনে রাখতে হবে। আর ওশানের ক্ষেত্রে বেসিক্যালি
5 থেকে 20 কিলোমিটার অবধি হয়। আমরা যদি এনসিআরটি রেফারেন্স দেখি তাহলে আমরা এই ভ্যালুগুলো পাবো। এবার যদি আমাদের অন অ্যান অ্যাভারেজ থিকনেস যদি বলে, অন অ্যান অ্যাভারেজ থিকনেস যদি বলে তাহলে হচ্ছে আমার 34 কিলোমিটার আমি পাবো ওসানিক আর কন্টিনেন্টাল। মানে আমার যদি শুধুমাত্র যদি আমার বলে যে ক্রাস্টের অ্যাভারেজ থিকনেস কত, তাহলে হচ্ছে 34 কিলোমিটার। কিন্তু এখানে যে কোশ্চেনটা আছে ডেপথ অফ দ্য আর্থ ক্রাস্ট, তো ডেপথ অফ দ্য আর্থ ক্রাস্ট যদি আমি দেখি, তো আর্থ ক্রাস্টে যদি আমি রেঞ্জটা দেখি যে কত দূর থেকে কত দূর অবধি যায়, তো আমি বেসিক্যালি 5 থেকে 70 কিলোমিটার অবধি আমরা এনসিআরটির বইয়ে দেখতে পাই যে 5 থেকে 70 কিলোমিটার অবধি। কিন্তু এখানে যদি আমরা অপশন দেখি তাহলে অপশনের ক্ষেত্রে আমার মনে হয় কাছাকাছি যেটা আছে সেটা হচ্ছে 5 থেকে 60 কিলোমিটার, এই অপশনটাই হওয়া উচিত। কিন্তু এখানে যদি আবার থিকনেসটা জিজ্ঞেস করতো যে অ্যাভারেজ থিকনেস অফ দ্য আর্থ ক্রাস্ট, তাহলে থিকনেস বললে কিন্তু আমার 34 কিলোমিটার, মানে এর কাছাকাছি এইটা আছে। তো এটা সত্যি কনফিউজিং কোশ্চেন, কিন্তু আমার মনে হয় এখানে যেরকমভাবে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে যে ডেপথ মানে কত দূর অবধি, মানে এর রেঞ্জটা কতটা হয় আর কি, তাহলে আমরা জানি যে 5 থেকে 70 কিলোমিটার অবধি রেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে এখানে যদি আমরা একটু আলোচনা করি, অ্যাকচুয়ালি সময় অনেকটাই লেগে যাবে, যদি আমরা একটু ডিটেলসে যাই অনেকটাই সময় লেগে যাবে। যেমন ধরো এখানে ডেনসিটি যদি আমরা দেখি, যে ডেনসিটি মানে বেসিক্যালি কন্টিনেন্টাল ক্রাস্টের ডেনসিটি কতটা হয়। কন্টিনেন্টাল ক্রাস্টে যদি আমরা ডেনসিটি দেখি প্রায় 2.75 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়, আর এটা প্রায় 3 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়। এবার যদি আমাকে বলে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ডেনসিটি অফ দ্য ক্রাস্ট, মানে দুটো মিলিয়ে ক্রাস্টের শুধু যদি জিজ্ঞেস করে, সেপারেটলি যদি আমাকে জিজ্ঞেস করে যে কন্টিনেন্টাল ক্রাস্টের ডেনসিটি কত, দেন 2.75 বা 2.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। যদি আমাকে আলাদা করে যদি বলে যে অ্যাভারেজ ডেনসিটি অফ দ্য ক্রাস্ট, তাহলে আমাকে দুটো মিলিয়ে করতে হবে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে আমার 2.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। কোরের অ্যাভারেজ ডেনসিটি কত, মেন্টালের অ্যাভারেজ ডেনসিটি প্রায় 4.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। কোরের অ্যাভারেজ ডেনসিটি কত, প্রায় 11 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর অন অ্যান অ্যাভারেজ যদি আমাকে বলে, অন অ্যান অ্যাভারেজ মানে আর্থ ক্রাস্ট শুধু না, মানে আর্থ ক্রাস্ট, ম্যান্টেল, কোর, মানে তিনটে মিলিয়ে, মানে যদি আমাকে বলে অ্যাভারেজ ডেনসিটি অফ দ্য আর্থ, অ্যাভারেজ ডেনসিটি অফ দ্য আর্থ যদি বলে সিম্পল, তাহলে হবে আমার 5.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো আমাকে এক্সামের জন্য এই যে ভ্যালুগুলো আছে এগুলো আমাকে ডেফিনেটলি মনে রাখতে হবে, এবং সিকোয়েন্স ওয়াইজ মনে রাখো, কিছু না আরামসে মনে থেকে যাবে। ক্রাস্টের ক্ষেত্রে দুটো হলো, একটা হচ্ছে তোমার কন্টিনেন্টাল ক্রাস্ট 2.75, ওসানিক ক্রাস্ট 3 গ্রাম পার সেন্টিমিটার কিউব, অ্যাভারেজ 2.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ম্যান্টেলের ক্ষেত্রে হচ্ছে আমার ডেনসিটি কত, 4.6, কোরের ক্ষেত্রে কত, প্রায় 11। অন অ্যান অ্যাভারেজ পুরো মানে আর্থের যদি বলে, মানে অ্যাভারেজ ডেনসিটি অফ দ্য আর্থ, অ্যাভারেজ ডেনসিটি অফ দ্য আর্থ হয়ে যাবে আমার 5.5। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে আসি, কারণ আমাদের অনেকগুলো মানে কোশ্চেন আছে আর কি। তো প্রায় আমি 20টা কোশ্চেন সলভ করবো আজকে ফার্স্ট পার্টে। সেকেন্ড কোশ্চেন প্লেট থেকে আছে, হুইচ প্লেট সাবডাক্টস ওয়েস্টওয়ার্ড বিনিথ সাউথ আমেরিকা। আমরা যদি প্লেটের যদি আমরা ডিস্ট্রিবিউশনটা দেখি আর কি, মানে আমাদের যে আর্থ ক্রাস্ট আছে সেগুলো বেসিক্যালি অ্যাসথেনোস্ফিয়ারের উপরে এরকমভাবে মানে কিছু প্লেট লাইক কিছু ক্রাস্ট আছে, যেমন ওসানিক ক্রাস্ট বললাম, কন্টিনেন্টাল ক্রাস্ট বললাম, এগুলো জাস্ট লাইক প্লেট, মানে এটা অ্যাসথেনোস্ফিয়ার একটা জেলি মতো একটা মানে লেয়ার, মানে এটা অ্যাকচুয়ালি ওর উপরে কী হয়, মানে ওটা ঠিক মানে সলিড না, তো ওর উপরে কী হয় ওগুলো স্লিপ করে আর কি। তো এরকম কিছু মেজর প্লেট আছে আর কিছু মাইনর প্লেট আছে। ক্রাস্ট যে আমাদের আছে সেগুলো কিছু মাইনর প্লেট আর কিছু মেজর প্লেটের মানে নিয়ে আর কি ফর্ম করেছে আর কি পুরো ক্রাস্ট। তো এখানে আমরা দেখব যে হুইচ প্লেট সাবডাক্টস। সাবডাক্ট মানে কি, সাবডাক্ট মানে হচ্ছে আমার বেসিক্যালি এই যদি আমার একটা প্লেট হয়, ধরো এই দিকে মুভ করছে, আর একটা প্লেট ধরো এই দিকে মুভ করছে, তো যে প্লেটটা বেসিক্যালি ডেনসিটি বেশি হয়, যেটা ভারী হয়, সেই প্লেটটা কি হয় নিচের দিকে চলে যায়। এই যে প্রসেস, মানে যে প্রসেসে আর কি নিচের দিকে চলে যায়, সেটাকে বলা হয় সাবডাক্ট, মানে নিচের দিকে চলে যাওয়া। তো ভারী প্লেটটা বেসিক্যালি নিচের দিকে যায়। আর ওসানিক প্লেট যে আছে, ওসানিক প্লেটটা বেসিক্যালি ভারী হয়, ঠিক আছে, সেটা বেসল্ট দ্বারা গঠিত হয়, আর
কন্টিনেন্টাল প্লেটটা হচ্ছে গ্রানাইট। তো বেসেলটা আমার বেসিক্যালি ভারী হয়, তো ওসানিক প্লেটটা ভারী হওয়ার কারণে কী হয়, এটা সাবডাক্ট হয়ে যায়। তো এখানে আমার কোশ্চেনটা হচ্ছে হুইচ প্লেট সাবডাক্টস ওয়েস্টওয়ার্ডস বিনিথ সাউথ আমেরিকা। তো এইখানে একটা আছে তোমার প্লেট, মেজর প্লেট, সাউথ আমেরিকান প্লেট। এটা যদি আমরা একটু দেখি তাহলে এইরকম একটা জায়গা আছে, এটা হচ্ছে আমার সাউথ আমেরিকান প্লেট। বেসিক্যালি এটা কন্টিনেন্টাল প্লেট, মানে এটা সাউথ আমেরিকা কি আছে, কন্টিনেন্ট আছে, এবং কিছুটা পোর্শন আমার ওশেনও আছে। তো কন্টিনেন্টাল প্লেটই এটাকে ম্যাক্সিমামটা আছে। আর ওর ঠিক পশ্চিম দিকে বলেছে, ওয়েস্টওয়ার্ড পশ্চিম দিকে বলেছে যে কোন প্লেটটা সাবডাক্ট করছে। তো এখানে একটা মাইনর প্লেট আছে, এটা ছোট একটা প্লেট, এটাকে বলা হয় নাজকা প্লেট। এইখানে কি হয়, এই প্লেটটার যে আমাদের মুভমেন্টটা যদি দেখি, এইটা এইদিকে আসে এবং এইটা এইদিকে যায়। এক্ষেত্রে আমার এটা কি, এটা পুরোপুরি হচ্ছে আমার ওশেনিক প্লেট, রাইট। এটা আমার নাজকা প্লেটটা পুরোপুরি ওশেনিক প্লেট, তাহলে এই প্লেটটা আমার ভারী হবে, এবং ভারী হওয়ার কারণে কি হয়, এই প্লেটটা যখন আমার সাউথ আমেরিকান প্লেটের সাথে যখন কনভার্জ হয়ে যায় তখন কি হয়, এটা ভারী হওয়ার কারণে কি হয়, সাউথ আমেরিকার নিচে সাবডাক্ট হয়ে যায়। তো হুইচ প্লেট সাবডাক্টস ওয়েস্টওয়ার্ড, পশ্চিম দিকে বিনিথ সাউথ আমেরিকা, সাউথ আমেরিকার পশ্চিম দিকে কোন প্লেটটা সাবডাক্ট হয়ে যায়, তো বেসিক্যালি আমার নাজকা প্লেট অ্যান্সার হবে। প্যাসিফিক প্লেট হবে না, প্যাসিফিক প্লেট আমার এইটা হচ্ছে অনেক বড় প্লেট, এসে ওসানিক প্লেট, এটা এই দিকে মুভ করছে, নাজকা প্লেট এই দিকে। তারপর হচ্ছে আমার ক্যারিবিয়ান প্লেট, ক্যারিবিয়ান প্লেটটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার ক্যারিবিয়ান প্লেট। আর আন্টার্কটিকা প্লেট একদম নিচে, আন্টার্কটিক প্লেট, তো ওটাও হবে না। তো এখানে অ্যান্সারটা হচ্ছে নাজকা প্লেট। দ্য হাওয়াই আইল্যান্ড, থার্ড কোশ্চেন, দ্য হাওয়াই আইল্যান্ড ওয়ার ফর্মড at the convergent plate boundary, transform plate boundary, divergent plate boundary আর হচ্ছে নিউট্রাল প্লেট বাউন্ডারি। তো আমরা যদি প্লেট বাউন্ডারি যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো বেসিক্যালি তিন ধরনের প্লেট বাউন্ডারি হয়। একটা হচ্ছে কনভার্জেন্ট, যেখানে কি হয় দুটো প্লেট অপোজিট ডাইরেকশন থেকে, মানে দুটো দুদিক থেকে আসে এবং এসে একটা জায়গায় কি হয়, একটা জায়গায় এসে ধাক্কা খায় আর কি, যে জায়গাটাতে মেশে আর কি, এটা এদিক থেকে আসে এবং এটা এদিক থেকে আসে। তো যে জায়গাতে এসে মেশে সেই জায়গাটাকে বলা হয় কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি, যে জায়গাটাতে ধাক্কা খায়। আর ডাইভার্জেন্টটা কি, যখন দুটো প্লেট দুটো অপোজিট ডাইরেকশনে যাবে, একটা এইদিকে একটা এইদিকে, তাহলে এই জায়গাটাকে কি বলা হয়, এটা হয়ে গেল তোমার ডাইভার্জেন্ট, মানে ডাইভার্জ হয়ে যাচ্ছে, এখান থেকে দুটো প্লেট দুদিকে চলে যাচ্ছে। ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারিটা কি, ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারিটা হচ্ছে যখন দুটো প্লেট কি হয়, মানে এই একটা প্লেট আর এই একটা প্লেট কি হয়, ধরো সাপোজ এটা এদিকে এবং এটা এদিকে, দুটো প্লেট একটা অপরের থেকে দূরেও সরে যাবে না এবং একটা অপরের দিকে এগিয়েও আসবে না, জাস্ট পাশাপাশি থেকে চলে যাবে। তো এটাকে কি বলা হয়, ট্রান্সফর্ম ফল্ট বাউন্ডারি। আর একটা হচ্ছে নিউট্রাল বাউন্ডারি এখানে বলা আছে। তো এখানে হাওয়াই আইল্যান্ডটা হচ্ছে এক্সেপশনাল, এটা কোনো প্লেট বাউন্ডারিতেই ফর্ম করে না, এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। হাওয়াই আইল্যান্ড যেটা আছে কোনো প্লেট বাউন্ডারিতে ফর্ম করে না, এক্সেপশনাল এটা। কারণ ম্যাক্সিমাম আমরা জানি যে আইল্যান্ড আছে সেটা হচ্ছে আমার প্লেট বাউন্ডারিতেই বেসিক্যালি আমাদের এই ল্যান্ড মানে আইল্যান্ড ফর্ম করে, যেমন আর্থকুয়েক হয়, ভলকেনো হয়, তো বেসিক্যালি আমাদের প্লেট বাউন্ডারিতে করে। কিন্তু আমরা এইখানে যদি দেখি হাওয়াই আইল্যান্ড এক্সেপশনাল, হাওয়াই আইল্যান্ড আছে এবং আরও কিছু ছোটো ছোটো আইল্যান্ড আছে যেগুলো আমার একদম মানে ইন্ট্রা প্লেট, মানে উইদিন দ্য প্লেট, মানে ইট ইজ নট অ্যাসোসিয়েট উইথ প্লেট বাউন্ডারি, মানে এটা বাউন্ডারিতে ফর্ম করে না। মানে আমরা যদি দেখি এখানে প্লেট বাউন্ডারি যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে আমার বেসিক্যালি দেখো প্যাসিফিক প্লেট। তো এইখানে যদি আমরা দেখি প্যাসিফিক প্লেটের ক্ষেত্রে কোথায় লোকেটেড আছে আমার হাওয়াই আইল্যান্ড, হাওয়াই আইল্যান্ড ঠিক আমার এই জায়গাতে লোকেটেড আছে, মানে একদম মিডিল পোর্শনে, একদম এরকম কিছু একটা জায়গায়, এই ঠিক এইরকম জায়গাতে আমার আছে। তো সেক্ষেত্রে এটা আমার কোনো তাহলে মানে প্লেট বাউন্ডারিতে হবে না, এটা হবে আমার নিউট্রাল বাউন্ডারি। এটার ফান্ডাটা কি, নিচে একটা ছবি দেওয়া আছে। এটা বেসিক্যালি কি হয়, ম্যান্টেলের যে মানে আমরা জানি ম্যান্টেলের টেম্পারেচার অনেক বেশি হয় এবং হয়ে যাওয়ার ফলে এখানে কি একটা কনভেকশনাল কারেন্ট ফর্ম করে এবং এখান থেকে যে মানে ম্যাগমাটা আছে সেটা বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে, এবং কোনো কারণে যদি কোনো ক্র্যাক পেয়ে যায় বা কোনো একটা যদি জায়গা যদি পেয়ে যায় সেখান থেকে কী হয়, এটা উপরের দিকে উঠে আসে। তো এখানে কি হয়, এটা বেসিক্যালি ম্যান্টেল প্লিউমের সাথে অ্যাসোসিয়েটেড, এবং যে জায়গাতে মানে ধরো এখানে কি হয়েছে, ক্র্যাক হয়েছে, ক্র্যাক হয়ে এই জায়গাটা থেকে ম্যাগমাটা কি হয়েছে উইদিন দ্য প্লেট, মানে প্লেট বাউন্ডারিতে না, একদম মিডিল পোর্শনে এরকম জায়গায় কি হয়েছে, এইখানে আমার কি হয়েছে লিথোস্ফিয়ার, এটা পুরো মানে করে ক্রস করে এটা বাইরের দিকে বেরিয়ে এসে মানে ভলক্যানো হয়েছে, এবং সেখানে কি হয়েছে ধীরে 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 আইল্যান্ড ফর্ম করেছে। তো
তো এটা একদম মানে নিউট্রাল বাউন্ডারি অ্যান্সার হবে, কারণ এটা কোনো রকমভাবে বাউন্ডারি মানে প্লেট বাউন্ডারির সাথে অ্যাসোসিয়েটেড নয়, এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখানে শুধুমাত্র হাওয়াই মানে আইল্যান্ড নয়, এটা হাওয়াই আইল্যান্ড একটা ইয়ংগেস্ট আইল্যান্ড, এটা আমাকে মাথায় রাখতে হবে, এটা হচ্ছে ইয়ংগেস্ট আইল্যান্ড। তারপরে আছে তোমার নেক্সট আছে মাউই, তারপর হচ্ছে মোলোকাই, ওয়াহু, কাকাই। এই কিছু আইল্যান্ড আছে যেগুলো একদম হয়তো এবারে হাওয়াই এসছে 2016-তে, এরপরে হয়তো নাও আসতে পারে, অন্য একটা আসতে পারে, হয়তো কাকাই দিয়ে দিল বা ওয়াহু দিয়ে দিল, যদি একটু কোশ্চেন যদি একটু মানে তারা চায় যে একটু কিছু কোশ্চেন যেগুলো থাকে আর কি, যেগুলো মানে টাচ করার মতো থাকে না, তো সেরকম জায়গা থেকে করতে চাইলে এইসব জায়গাগুলোতে করতেই পারে। এবার এখানে এই আইল্যান্ডগুলো দেওয়ার আর একটা কারণ আছে, এই প্লেটটা আমরা একটু আগে দেখলাম যে আমাদের এই দিকে মুভ করছে, আর এইখানে নাজকা প্লেটটা এদিকে, রাইট? তো এক্ষেত্রে যখন প্লেটটা যখন মুভ করে যখন ধরো চলে যায়, এটা যখন শিফট হয়ে যায় ধীরে 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 ধীরে, এইটা আগে এই জায়গাতে ছিল, তো এই জায়গাতে আমার প্লিউমটা আছে, এই জায়গাতে আমার বাইরে থেকে মানে ভেতর থেকে যে ম্যাগমাটা আছে বাইরে বেরিয়ে আসে এবং আইল্যান্ড ফর্ম করে। তো সময়ের সাথে সাথে বহুদিন দীর্ঘদিন মানে বহু বছর মানে হাজার হাজার বছর পরে কী হবে, এটা আবার সব সরে তো এইদিকে চলে যাবে, তখন একটা নতুন আইল্যান্ড ফর্ম করবে। তো এরকমভাবে কী হয়, যেটা যে দূরে আছে এই আইল্যান্ডটা হচ্ছে সব থেকে ওল্ডেস্ট, আর যেটা একদম এই জায়গাতে আছে এক্স্যাক্টলি সব থেকে অ্যাক্টিভ এখন যেটা আছে মানে ইয়ংগেস্ট বলতে পারো, ইয়ংগেস্ট আইল্যান্ড সেটা হচ্ছে আমার হাওয়াই আইল্যান্ড, রাইট? তো এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। অনেকটাই সময় লেগে যাচ্ছে আমাদের, একটুখানি ফাস্ট মানে কভার করতে হবে। ফোর্থ কোশ্চেন, হোয়াট ইজ অ্যান অফিওলাইট সুইট? তো অফিওলাইট সুইটটা আমাকে মনে রাখতে হবে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্ট নয়, এটা পার্ট অফ কন্টিনেন্টাল ক্রাস্ট নয়, ম্যাগনেটিক কম্পোনেন্ট অফ দ্য ওশান ফ্লোর, ওশান ফ্লোরের পার্ট ডেফিনেটলি, বাট নট অনলি ম্যাগনেটিক কম্পোনেন্ট, রাইট? সেডিমেন্ট অ্যাকুমুলেটেড অ্যাট দ্য কন্টিনেন্টাল মার্জিন, সেডিমেন্ট অ্যাকুমুলেটেড অ্যাট দ্য কন্টিনেন্টাল মার্জিন, কন্টিনেন্টাল মার্জিনের যে সেডিমেন্টটা থাকে সেটা বেসিক্যালি কন্টিনেন্টালের পার্ট আর কি, ঠিক আছে? এটা মানে এ না যে মানে শুধুমাত্র ওটা তোমার ওশানিক ক্রাস্টেরই পার্ট হবে, মানে অ্যাকচুয়ালি ওফিওলাইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ওশানিক ক্রাস্ট, মানে ওশিয়ানিক ক্রাস্টের একটা পার্ট আর কি, ঠিক আছে? মাইক্রো কন্টিনেন্ট, মাইক্রো কন্টিনেন্টটা সম্পূর্ণ ডিফারেন্ট, মানে একটা ছোট কন্টিনেন্ট, তো অফিওলাইট সুইট কোনো কন্টিনেন্ট নয়, মাইক্রো কন্টিনেন্ট নয়। অ্যাকচুয়ালি কী হবে, এটা হচ্ছে বেসিক্যালি আমার কি, এটা হচ্ছে আমার একটা মানে ওশানিক ক্রাস্টেরই একটা সেকশন বা পার্ট। অফিওলাইট ইজ এ সেকশন অর আর্থ ওশানিক ক্রাস্ট অ্যান্ড আন্ডারলাইং আপার ম্যান্টেল ইজ এক্সপোজ ওশিয়ানিক ক্রাস্টে, রাইট? তো এইখানে অ্যাকচুয়ালি কী হয়েছে, কন্টিনেন্টাল ক্রাস্ট না হয়ে এটা ওশিয়ানিক ক্রাস্ট হবে, ওকে? পার্ট অফ ওশিয়ানিক ক্রাস্ট এমপ্লেসড ওভার এ কন্টিনেন্ট, মানে বেসিক্যালি কী হয়, এরকম ধরো এটা যে জায়গাতে ধরো কনভার্জ প্লেট বাউন্ডারি হয়, তো এইটা যদি আমার ধরো ওশিয়ানিক প্লেট আছে, তো এইখান থেকে কী হয় কিছু মেটেরিয়াল সেডিমেন্ট কী হয় আমার এইখানে কন্টিনেন্টের উপরে জমা হয়, তো এইটাই অ্যাকচুয়ালি এটাকেই বলা হয় অফিওলাইট। তো এটা হবে পার্ট অফ কন্টিনেন্টাল ক্রাস্ট, মানে কন্টিনেন্টাল ক্রাস্টের কিছু পার্ট এমপ্লেসড ওভার এ কন্টিনেন্ট, কন্টিনেন্টের উপরে কন্টিনেন্টাল প্লেটের উপরে যখন এখানে ডিপোজিট হয়ে যায় বা জমা হয়, সেটাই বেসিক্যালি এটাকেই বলা হয় অফিওলাইট সুইট, ওকে? তোমার 1 নম্বর অ্যান্সারটা রাইট অ্যান্সার হবে। Next question, in the process of metamorphism the change in the size of rock component is called? তো মেটামরফিজম আমরা জানি যে বেসিক্যালি মানে রূপান্তরিত যে শিলা মানে মেটামরফিক রক, তো মেটামরফিক রকের যে প্রসেসটা সেটাকে বলা হয় মেটামরফিজম। তো মেটামরফিজম এটা দেখো আমি অ্যাকচুয়ালি এটা রেফারেন্সটা এনসিইআরটি থেকে রেখেছি। তো মেটামরফিজম যে জিনিসটা আছে, মেটামরফিজম জিনিসটা কি, মানে সিম্পলি metamorphism is a process by which already consolidated rocks undergo recrystallization, ঠিক আছে? তাহলে রিক্রিস্টালাইজেশন যে শব্দটা আছে এটা একদম ডাইরেক্টলি মানে মেটামরফিজমের সাথে অ্যাসোসিয়েটেড। রিক্রিস্টালাইজেশনটা কি আমি সেই জিনিসটা একটু বলে দিই। রিক্রিস্টালাইজেশন হচ্ছে একটা রক্সের মধ্যে, মানে একটা ধরো রক্স আছে, এই রক্সের মধ্যে যে ধরো যে কম্পোনেন্টগুলো যেগুলো আছে সেগুলোর কী হয়, সেগুলোর বেসিক্যালি সাইজ মানে এক্সেস প্রেসার এক্সেস টেম্পারেচারের ক্ষেত্রে কী হয়, তাদের যে সাইজগুলো আছে সাইজগুলো ছোট হয়ে যায় এবং তার যে শেপ আছে শেপটা একটু চেঞ্জ হয়ে যায়, এই প্রসেসটাকে বলা হয় রিক্রিস্টালাইজেশন, ওকে? দ্য প্রসেস বাই হুইচ অলরেডি কনসলিডেটেড রক্স আন্ডারগো রিক্রিস্টালাইজেশন অ্যান্ড রিঅর্গানাইজেশন অফ মেটেরিয়ালস উইদিন অরিজিনাল রক্স, মানে রক্সের ভেতরে যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো কী হয় তার শেপটা চেঞ্জ হয়ে যায় এবং কী হয় তার
বেসিক্যালি শেপটা চেঞ্জ হয়ে গিয়ে তার সাইজটাও একটু ছোট হয়ে যায়। তো এটাকে বলা হয় বেসিক্যালি রিক্রিস্টালাইজেশন। স্ট্র্যাটিফিকেশন তো সম্পূর্ণ আলাদা জিনিস, মানে যখন লেয়ার ফর্ম করে, মানে প্রসেস অফ লেয়ারিং এটাকে বলা হয়, তো এটা হবে না। রিঅ্যারেঞ্জমেন্ট, নট অনলি রিঅ্যারেঞ্জমেন্ট, ওকে, ফোল্ডিংও না, এটা ফোল্ডিংয়ের সাথে অ্যাসোসিয়েটেডই না। তো মেটামরফিজম যেটা আছে, দ্য চেঞ্জ ইন দ্য সাইজ অফ রক্স ইজ কল্ড রিক্রিস্টালাইজেশন। ওকে, রিক্রিস্টালাইজেশন ইজ দ্য রাইট অ্যান্সার। একটু তাড়াতাড়ি টানছি কারণ সময় একদম মানে এত ফাস্ট যাচ্ছে, মানে জাস্ট বুঝতে পারছি না। নেক্সট কোশ্চেন হচ্ছে 6 নম্বর কোশ্চেন, ইগনিয়াস রক উইথ দ্য লোয়েস্ট সিলিকা কন্টেন্ট ইজ কল্ড। তো বেসিক্যালি ইগনিয়াস রক্সের যে টাইপস আছে বেসড অন সিলিকা কন্টেন্ট, মানে কতটা সিলিকা আর কি ওই ইগনিয়াস কন্টেন্ট আছে তার উপর বেস করে এরকম 3-4 ভাগে ভাগ করা হয় আর কি, 4টে ভাগে ভাগ করা হয়। তো একদম আমি যদি দেখি প্রথমে অ্যাসিডিক ইগনিয়াস রক, যেখানে সিলিকা কন্টেন্ট সব থেকে বেশি, মানে গ্রেটার দেন 65% সিলিকা কন্টেন্ট যেখানে থাকবে আর কি, 65% সিলিকা কন্টেন্টের বেশি যদি থাকে, মানে 65 to 80, দ্যাট ইজ অ্যাসিডিক ইগনিয়াস রক। তারপর হচ্ছে বেসিক 45 to 60। এবার এক্সাম্পলগুলো আমাকে মনে রাখতে হবে, কারণ এরকম আসতেই পারে যে গ্রানাইট ইজ দ্য এক্সাম্পল অফ হুইচ অফ দ্য ফলোইং রক্স, ইগনিয়াস রক। 4টে অপশন দিয়ে দিল, অ্যাসিডিক, ইন্টারমিডিয়েট, বেসিক ইগনিয়াস রক, আলট্রা বেসিক, হয়ে গেল। তাহলে আমাকে এখানে আমার সিলিকা কন্টেন্টটাও জানতে হবে এবং সাথে সাথে আমাকে মানে এক্সাম্পলটাও আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। যেমন গ্রানাইট, বেসল্ট, ঠিক আছে, এগুলো খুব মানে কমন এক্সাম্পল আর কি, তো জাস্ট একবার দেখলে আমার মনে থাকবে। বেসিক ইগনিয়াস রক্সের ক্ষেত্রে দেখি 45 থেকে 60%, যেমন এক্সাম্পল হলো বেসল্ট, গ্যাব্রো, ডোলরাইট। আলট্রা বেসিক সিলিকা কন্টেন্ট সব থেকে কম, লেস দেন 45%, ওকে, লেস দেন 45%। এখানে কোশ্চেনটা যে ইগনিয়াস রক উইথ দ্য লোয়েস্ট সিলিকা কন্টেন্ট, সব থেকে কম সিলিকা কন্টেন্ট যেটা থাকে সেটা কি বলে, আলট্রা বেসিক রক, রাইট। সব থেকে বেশি হয়ে গেলো অ্যাসিডিক, তারপরে হচ্ছে বেসিক, সব থেকে কম হচ্ছে আলট্রা বেসিক। প্রোফেরিটা কি, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট, ইন বিটুইন বেসিক অ্যান্ড অ্যাসিডিক ইগনিয়াস রক্সের মিডলে যেটা পড়বে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট, রাইট। তারপর হচ্ছে তোমার পোরফেরিটা কি, পোরফেরিটা এটা বেসিক্যালি মানে সিলিকা কন্টেন্টের সাথে অ্যাসোসিয়েটেড নয়, এটা হচ্ছে টেক্সচার অফ ইগনিয়াস রক, টেক্সচারের উপর টেক্সচারের সাথে অ্যাসোসিয়েটেড, ওকে, তো আমার ওটা হবে না। নেক্সট কোশ্চেন হচ্ছে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। একটু আগে যেটা বলছিলাম যে আমরা যখন ইন্টেরিয়র অফ দ্য আর্থ পড়বো, তো এখানে যে বিভিন্ন যে লেয়ারগুলো আছে ফ্রম ক্রাস্ট, ম্যান্টেল, কোর, তো এগুলোকে যে সেপারেট করেছে যে লাইন, মানে এরকম বাস্তবে তো কোনো লাইন নয়, মানে আমাদের এটা ইমাজিনারি লাইন একটা কনসিডার করে নেওয়া হয়েছে, যে যার পরে আর কি কী হয়েছে যে মানে এর যে কম্পোজিশনটা আছে মানে লেয়ারটার, সেগুলো চেঞ্জ হয়ে গেছে। তো সেই লাইনগুলোকে বলা হয় লাইন অফ ডিসকন্টিনিউটি। তো এখানে কিছু লাইন অফ ডিসকন্টিনিউটি আমি বলবো, মানে খুবই ইম্পর্টেন্ট, হয়তো এবার গুটেনবার্গ দিয়েছে 16তে, এইবারে হয়তো অন্য একটা লাইন দিয়ে দিতে পারে। তো মেজর যদি আমি কিছু যদি লাইন অফ ডিসকন্টিনিউটি যদি দেখি আর কি, এই যদি আমার আর্থ উইদিন দ্য আর্থ যদি আমার ধরো সাপোজ সব থেকে উপরের লেয়ার, সাপোজ ধরো সব থেকে উপরের লেয়ার হলো আমার ক্রাস্ট, তারপরে ধরো হলো ম্যান্টেল, তারপরে হলো কোর। তাহলে সিম্পলি এটা হয়ে গেল আমার কোর, এটা হয়ে গেল আমার ম্যান্টেল, আর এটা ধরো আমি ধরে নিলাম ক্রাস্ট। তো এখানে আমি বেসিক্যালি যদি আমি এই দুটো লেয়ারকেই যদি আমি জাস্ট খেয়াল করি, মানে 3টে, ক্রাস্ট, ম্যান্টেল আর কোর, তাহলে এই যে লাইনটা আছে এই লাইনটা লাইন অফ ডিসকন্টিনিউটিকে কী বলা হয়, এই লাইন অফ ডিসকন্টিনিউটিটা লাইনটাকে কী বলা হয়, এটাকে বলা হয় আমার মোহ ডিসকন্টিনিউটি, क्या মোহ ডিসকন্টিনিউটি, বা এটাকে মোহ রো ভিসিকেও বলা হয়, ভিআইসি, মোহরো ভিসিক ডিসকন্টিনিউটি বা মোহ ডিসকন্টিনিউটি। এরপরে যেটা আছে ম্যান্টেল আর কোরের মাঝখানে যে লাইন অফ ডিসকন্টিনিউটিটা আছে এটাকে বলা হয় গুটেনবার্গ, রাইট, গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। তো এইটাই আমার পরীক্ষাতে এসছে, জাস্ট গুটেনবার্গ ডিসকন্টিনিউটি সেপারেটস হুইচ টু লেয়ার, কোন দুটো লেয়ারকে সেপারেট করেছে, ক্রাস্ট অ্যান্ড ম্যান্টেল, ক্রাস্ট আর ম্যান্টেল না, ম্যান্টেল অ্যান্ড কোর, ম্যান্টেল অ্যান্ড কোর, ইয়েস ম্যান্টেল অ্যান্ড কোর, তো ম্যান্টেল অ্যান্ড কোর ইজ মাই রাইট অ্যান্সার, ঠিক আছে। এরপরে আমি আরও কিছু মাইনর কিছু লাইন অফ ডিসকন্টিনিউটি আছে, যেহেতু এটা কোশ্চেনটা এসছে তো আমি একটু জাস্ট বলে দিই। তো ক্রাস্টের ক্ষেত্রে যদি আমি দেখি এখানে ধরো দুটো লেয়ার আছে, ওকে, আপার ক্রাস্ট আর এটা হচ্ছে লোয়ার ক্রাস্ট। এইখানে আবার বলা হয় এটাকে তোমার
আপার ম্যান্টেল, লোয়ার ম্যান্টেল। এইখানে আবার বলা হয় আউটার কোর, আর হচ্ছে ইনার কোর। তো এখানে আরও আমার তিনটে আসবে। এটাকে বলা হয় কনোরাডো, CONRAD, কনরাড লাইন অফ ডিসকন্টিনিউটি, কনোরাডো লাইন অফ ডিসকন্টিনিউটি। এটাকে বলা হয় রেপটি, REPITI, রেপিটি লাইন অফ ডিসকন্টিনিউটি। এইখানে একটা লাইন আছে লাইন অফ ডিসকন্টিনিউটি, এটাকে নাম বলা হয় লেহম্যান ডিসকন্টিনিউটি, LEHMAN। তো আমাকে এই 6টা লাইন অফ ডিসকন্টিনিউটি মনে রাখতে হবে আমার যে কোনো পরীক্ষাতে বা SSCতে যে কোনো জায়গায় আসুক, যেন আমার এখান থেকে কোনো রকমভাবে ভুল না হয়। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে গুটেনবার্গ লাইন অফ ডিসকন্টিনিউটিটা যেটা আছে আর কি, সেটাকে ওল্ডহাম ডিসকন্টিনিউটিও বলা হয়, OLDHAM, ওল্ডহাম, বা ওল্ডহাম উইচার্ট, WEICHART, উইচার্ট ডিসকন্টিনিউটিও বলা হয়। কারণ ধরো আমার এখানে গুটেনবার্গ দিয়েছে বা এর পরের বার দিয়ে দিল যে ওল্ডহাম ডিসকন্টিনিউটি সেপারেটস হুইচ অফ দ্য ফলোয়িং টু লেয়ার্স, রাইট। তো আমাকে এখানে শুধুমাত্র ম্যান্টেল আর কোর নাও দিতে পারে, এরকমও দিতে পারে যে লোয়ার ম্যান্টেল আর আপার কোর। তো লোয়ার ম্যান্টেল আর আপার কোর যদি বলে যে লাইন অফ ডিসকন্টিনিউটি কোনটা, তাহলেও কিন্তু আমার ম্যান্টেল আর কোরের মাঝখানে যে লাইনটা আছে সেটাই কিন্তু আসছে। তো এই জিনিসগুলো আমার ছোটো ছোটো জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং আর্থকুয়েক ওয়েভস কজ দ্য মোস্ট ড্যামেজ। কারণ আমরা যদি দেখি আর্থকুয়েক ওয়েভসের ক্ষেত্রে যে পি ওয়েভ, মানে প্রাইমারি ওয়েভ, যেটা বেসিক্যালি লংগিটিউডিনাল ওয়েভ, এস ওয়েভ আছে, এল ওয়েভ আছে। তো সব থেকে ডিস্ট্রাকটিভ হয় সারফেস ওয়েভ, যেটা সারফেস ওয়েভ বেসিক্যালি আর ওয়েভ এল ওয়েভ দুটোই, কিন্তু এখানে সব থেকে মোস্ট ডিস্ট্রাকটিভ হচ্ছে আমার এল ওয়েভ। ওকে, কারো দরকার হলে এটা একটু যদি এক্সপ্লেনেশনের জন্য এটা একটু নিয়ে নিতে পারো স্ক্রিনশট, তাহলে একটু দেখে নিতে পারবে, কারণ সময় একটু আমাকে ফাস্ট যেতে হবে। দ্য এলিভেটেড ন্যারো ল্যান্ডমাস বিটুইন টু নর্মাল ফল্ট। নর্মাল ফল্ট কী হয় বেসিক্যালি, আমার যদি মানে এরকমভাবে ধরো একটা ল্যান্ড আছে, এখানে কোনো কারণে ক্র্যাক হয়ে গেছে, এই জায়গাতে ক্র্যাক হয়ে গেছে। তো ক্র্যাক হয়ে যাওয়ার ফলে কী হয়, একটা ব্লক কী হয় নিচের দিকে বসে যায়, আর একটা ব্লক কী হয় দাঁড়িয়ে থাকে বা উপরের দিকে উঠে যায়। মানে উঠে তো যায় না বেসিক্যালি, এটা মানে এইদিকে এদিকে যদি প্রেসার হয় আর এইদিকে যদি মানে বেসিক্যালি ফোর্স কাজ করে, ফোর্সটা যদি কাজ করে, তাহলে কী হয় একটা ক্র্যাক বরাবর কী হয় একটা ব্লক নিচের দিকে বসে যায়, আর একটা ঠিক এরকম উপরে মানে এলিভেটেড হয়ে দাঁড়িয়ে থাকে। তাহলে এখানে আমার জাস্ট এখানে যদি আমি দেখি, তো যে উপরে যেটা উঁচু হয়ে যেটা দাঁড়িয়ে আছে এটাকে বলা হয় হস্ট, আর যে পার্টটা বসে যায় এটাকে বলা হয় গ্র্যাভেন। কী কোশ্চেন জিজ্ঞেস করেছে, এলিভেটেড ন্যারো ল্যান্ডমাস বিটুইন টু নর্মাল ফল্ট। তো দুটো নর্মাল ফল্টের মাঝখানে যে এলিভেটেড ল্যান্ডমাসটা আছে সেটাকে হস্ট বলা হয়, HORST। গ্র্যাভেন তো যেটা আমাদের মানে ডিপ্রেস যে এরিয়াটা আছে, যেটা নিচে বসে গেছে ওটা, তো এখানে আমার হস্ট অ্যান্সার হবে। ন্যাপ বেসিক্যালি কী হয়, এটা ফোল্ডের ক্ষেত্রে যখন এক্সেস মানে কম্প্রেশনাল ফোর্স যখন কাজ করে, তখন আমরা জানি যে একটা কী হয় পার্ট একটার উপরে পুরোপুরি উঠে যায়, সেটাকে বলা হয় ন্যাপ। তো এটার সাথে না। মিডিয়ান মাসটা কী হয়, মিডিয়ান মাসটা বেসিক্যালি মানে এটাও বেসিক্যালি মানে অ্যাকচুয়ালি মিডিল একটা জায়গা, এলিভেটেড একটা পোর্শন, কিন্তু এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ ফোল্ড। ওকে, অ্যাসোসিয়েটেড উইথ ফোল্ড, মিডিয়ান মাস মানে ফোল্ডের ক্ষেত্রে মানে যখন কম্প্রেশনাল ফোর্স যখন কাজ করে তখন কি হয়, মিডিলের একটা পার্ট কি হয় মানে উপরের দিকে উঠে জাস্ট মানে দুদিকে যদি নিচু থাকে, আর এটা যদি মানে একটা মিডিলের পার্ট যদি একটু উঁচু হয়ে যায় মানে এলিভেটেড হয়ে যায়, সেটাকে বলা হয় মিডিয়ান মাস। তো বেসিক্যালি এখানে ফল্টের কথা জিজ্ঞেস করেছে, নর্মাল ফল্ট, তো নর্মাল ফল্টের ক্ষেত্রে যদি হয় তাহলে সেটা আমার হস্ট হবে। ওকে, হ্যাঁ, নেক্সট কোশ্চেন, এ লং ডিপ্রেসড এরিয়া অন দ্য আর্থ সারফেস হোয়ার লার্জ অ্যামাউন্ট অফ সেডিমেন্ট অ্যাকুমুলেটস। দেখো এটা একদম খুব সিম্পল, জিওসিনক্লাইন। জিওসিনক্লাইন হচ্ছে একটা ন্যারো ডিপ্রেসড এরিয়া, মানে খুব বেশি ডেপথ থাকে না, সেখানে এলংগেটেড ট্রফ লাইক ডিপ্রেশন অন দ্য আর্থ ক্রাস্ট। যেমন আমরা জানি যে টেথিস জিওসিনক্লাইন নাম শুনেছি, তো সেখানে কী হয়েছে আমরা পড়েছি যে হিমালয়ের উৎপত্তি কীভাবে হয়েছে, টেথিস জিওসিনক্লাইন ধীরে 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 সেখানে ডিপোজিশন হয়েছে, ডিপোজিশন হয়েছে হতে 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 তারপরে কম্প্রেশনাল ফোর্স কাজ করেছে, কম্প্রেশনাল ফোর্স কাজ করার ফলে কী হয়েছে ধীরে 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 সেটা ফোল্ড লাইক স্ট্রাকচার হয়েছে এবং হিমালয়ের মানে গঠন হয়েছে। তো বেসিক্যালি এ লং ডিপ্রেসড এরিয়া অন দ্য আর্থ সার্ফেস হোয়ার লার্জ অ্যামাউন্ট অফ সেডিমেন্ট, মনে রাখতে হবে যেখানে সেডিমেন্ট অ্যাকুমুলেট হয়েছে সেটাকে বলা হয় জিওসিনক্লাইন। বেনি অফ জোন তো হবে না, বেনি অফ জোন হচ্ছে গিয়ে যেখানে দুটো প্লেট আর কি কনভার্জ হয়ে যায় এবং যে জোন বরাবর একটা প্লেটের নিচে চলে যায়, এই জোনটাকে বলা হয় বেনি অফ জোন।
তো এটা হবে না। ফোরল্যান্ড হচ্ছে গিয়ে ধরো একটা ধরো পাহাড়ি এরিয়া আছে, পাহাড়ি এরিয়ার সামনের যে পোর্শনটা যেটা আর কি স্টেবল ল্যান্ড বলা হয়, এটা মানে বেসিক্যালি এটা স্টেবল থাকে, তো এটাকে বলা হয় ফোরল্যান্ড, তো এটাও হবে না। আর টেবিল ল্যান্ড বেসিক্যালি প্লেটু এরিয়া যেটা আছে, প্লেটুকে বলা হয় মানে মালভূমি যেটা, সেটাকে বলা হয়, তো এটাও বেসিক্যালি হবে না। তো এটা জিও সিঙ্গেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ ভলকেনো, ভলকেনোর সাথে অ্যাসোসিয়েটেড নয় কোনটা? ক্যালডেরা আমরা জানি ভলকেনোর সাথে অ্যাসোসিয়েটেড, লাভা ভলকেনোর সাথে অ্যাসোসিয়েটেড, ক্রেটারও ভলকেনোর সাথে, এপিসেন্টার ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ ভলকেনো, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ আর্থকুয়েক, রাইট। তো এই এপিসেন্টার কি, এই যদি আমার আর্থ ক্রাস্ট হয়, এই যদি আমার আর্থ ক্রাস্ট হয়, আমরা জানি যে আর্থ মানে কি বলে, আর্থকুয়েকের ক্ষেত্রে যে সেন্টারটা সেটাকে বলা হয় ফোকাস আমরা জানি, এবং সেটা বেসিক্যালি কোথায় ফর্ম করে, সেটা ক্রাস্টের মধ্যেই ফর্ম করে, ঠিক আছে। আমরা জানি যে প্রায় 70 কিলোমিটারের মধ্যেই হয়, কিছু কিছু 70 কিলোমিটার পেরিয়ে যায় ডেপথটা, ঠিক আছে। তো যে জায়গাতে আমার আর্থকুয়েকটা ফর্ম করে মানে যে সেন্টারটা, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ফোকাস। আর এই ফোকাস থেকে একদম পারপেন্ডিকুলার যদি আমি 90 ডিগ্রি যদি দেখি, পারপেন্ডিকুলার যদি মানে একদম পারপেন্ডিকুলার 180 যদি যায় উপরে একদম মানে সারফেসে যে জায়গাতে হিট করছে, এটাকে বলা হয় এপিসেন্টার, রাইট, এপিসেন্টার। তো এখানে এপিসেন্টারটা কি, এপিসেন্টারটা হচ্ছে কিছু না, মানে ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ আর্থকুয়েক, ওকে, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ আর্থকুয়েক, নট ভলক্যানো। আর ক্যালডেরা, লাভা আমরা জানি এখান থেকে যদি ধরো সাপোজ যখন ম্যান্টেল থেকে যখন ম্যাগমাটা বাইরের দিকে বেরিয়ে আসে, তখন সেটাকে লাভা বলা হয়। তো এটা ভলকানোর সাথে অ্যাসোসিয়েটেড, কারণ লাভাটা বাইরের দিকে বেরিয়ে আসে। ক্রেটার ক্যালডেরা, এটা দুটো বেসিক্যালি ডিপ্রেশন আর কি, মানে এই যদি আমার ভলকানো হয়, তো এরকমভাবে যদি প্রায় সার্কুলার শেপ, মানে এখান থেকে ব্লাস্ট হয়ে যখন আর কি ধরো মানে যে ম্যাগমাটা বাইরে বেরিয়ে আসে অ্যাজ এ লাভা, বাইরে যখন বেরিয়ে আসে, তখন এরকম একটা ডিপ্রেশন ফর্ম করে, তো এটাকে কি বলা হয়, ক্রেটার, ঠিক আছে। আর এটা যখন কোলাপসড হয়ে যায়, এটা যখন ধরো কোলাপসড হয়ে যায়, তখন আরও এটা ডিপ্রেশন এরিয়াটা কী হয়, আরও বড় হয়ে যায়, তখন সেটাকে বলা হয় ক্যালডেরা, ওকে। তো এই তিনটেই যে আছে, এটা অ্যাসোসিয়েটেড উইথ ভলকানো, বাট এপিসেন্টার ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ ভলকানো, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ আর্থকুয়েক। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সিন ইন এ কাস্ট রিজিয়ন, কাস্ট রিজিয়নে কোনটা দেখা যায় আর কি, মানে চারটে অপশন আছে, ল্যাপিস, এসকার, ইনসেলবার্গ, বাজাদা। তো এক্ষেত্রে আমি যদি একটু খেয়াল করে দেখি যে আমার ল্যান্ডফর্ম থেকে কিন্তু কোশ্চেন আসবেই, মানে জিওমর্ফোলজি উইদাউট ল্যান্ডফর্ম কোশ্চেন হতেই পারে না আর কি। তো এখানে ফ্লুভিয়াল যে ল্যান্ডফর্মগুলো আছে, ইরোশনাল ল্যান্ডফর্ম, ডিপোজিশনাল ল্যান্ডফর্ম, এওলিয়ান, ইরোশনাল, ডিপোজিশনাল, এরপরে হচ্ছে কি তোমার গ্লেসিয়াল ল্যান্ডফর্ম, সি কোস্টাল ল্যান্ডফর্ম, তারপর হচ্ছে পেরিগ্লেসিয়াল ল্যান্ডফর্ম, কাস্ট রিজিয়নের যে ল্যান্ডফর্ম, এই জিনিসগুলো কিন্তু আমাকে খুব ভালোভাবে দেখে নিতে হবে। তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সিন ইন এ কাস্ট রিজিয়ন, কাস্ট রিজিয়নে কোনটা দেখা যায়, এসকার ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ কাস্ট রিজিয়ন, ইজ অ্যাসোসিয়েটেড উইথ গ্লেসিয়াল, ওকে। ইনসেলবার্গ আমার বেসিক্যালি এরিড আর সেমি রিজিয়নে, বাজাদা, প্লায়া, বাজাদা, বলসন, এগুলো আমরা জানি, এগুলো সব হচ্ছে আমার মানে নট অ্যাসোসিয়েটেড উইথ কাস্ট রিজিয়ন। তো ল্যাপিস যেটা আছে, ল্যাপিস হচ্ছে বেসিক্যালি একটা মানে ইররেগুলার সারফেস আর কি, মানে যেখানে কি হয়, মানে কাস্ট রিজিয়নে কি হয়, লাইমস্টোন এরিয়া কি হয়, কোথাও ক্ষয় হয়ে যায়, কোথাও একটু ধরো একটু উঁচু হয়ে আছে, যেমন পিনাকেল, এটাকে বলে পিনাকেল, যেটা ধরো তোমার এটা মানে বেশি ডেপথ হয়ে গেছে, মানে যেটা ডিপ্রেসড যে এরিয়াটা আছে সেটাকে বলা হয় ক্লিফট, ঠিক আছে। তো এই যে ইররেগুলার সারফেসটা, এটাকেই বলা হয় তোমার ল্যাপিস, ওকে। ল্যাপিস এর কিছু লোকাল নেম আছে, যেমন ধরো ক্লায়েন্টস অর গ্রাইক্স বলা হয় ইন জার্মান। তো ল্যাপিস যে শব্দটা আছে, এটা একটা ফ্রেঞ্চ টার্ম, ওকে। ল্যাপিস শব্দটা ফ্রেঞ্চ টার্ম, এটাও আমাকে একটু খেয়াল রাখতে হবে, কারণ কোশ্চেন যে কোনোভাবে হতে পারে। ক্যারেন বলা হয় এটাকে জার্মানিতে, বোগাস বলা হয় ইন ইউগোস্লাভিয়া, ওকে। কোশ্চেন আসতেই পারে যে ল্যাপিস ইন জার্মানি ইজ কল্ড, ওকে, চারটে অপশন দিয়ে দেবে। তো ক্যারেন, তো এই জিনিসগুলো আমাকে কিন্তু একটু খেয়াল করতে হবে, ওকে। তো সিম্পলি ল্যাপিস কিছুই না, একটা ইররেগুলার সারফেস, মানে যেখানে কিছু ধরো পিনাকেলস থাকবে, কিছু ক্লিফ থাকবে, মানে কিছু ডিপ্রেস এরিয়া থাকবে, কিছু হার্ড রক থাকবে, তো সেখানে কি হয়, এই যে ইররেগুলার সারফেস যে ফর্ম করে, দ্যাট ইজ নোন এজ ল্যাপিস, এটাকে ল্যাপিস বলা হয়, ওকে। নেক্সট কোশ্চেন, দ্য স্যান্ডবার কানেক্টিং অ্যান আইল্যান্ড টু দ্য মেনল্যান্ড ইজ কল্ড, মানে ধরো বেসিক্যালি এখানে যদি আমি অ্যাকচুয়াল ফিগারটা যদি আমি এখানে দেখি, তাহলে দেখো এখানে একটা কি আছে, একটা আইল্যান্ড আছে, রাইট,
চারদিকে জল, আইল্যান্ড আছে, এই আইল্যান্ডটাকে যে কানেক্ট করেছে যে মানে স্যান্ডবারটা, এটাকে কি বলা হয়? এটা হচ্ছে মেনল্যান্ড, এটা মেনল্যান্ড। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় টম্বলো। ওকে, টম্বলো, কোস্টাল ল্যান্ডফর্ম, এগুলো এগুলো সবগুলো এগুলো দেখতে হবে। ক্লিফ তো অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে ধরো মানে যে জায়গাটা মানে কি বলবো মানে একটু বেড়ে থাকে, মানে এই যদি আমার সি হয়, এই ধরো জল আছে সি, তো এই জায়গাটা যেটা আমার মানে সামনের দিকে বেড়ে আছে ধরো, তো এটাকে বেসিক্যালি বলা হয় ক্লিফ। ওকে, CLIF, সি কেভ। এখানে ধরো আরো সি ওয়েভের ফলে যদি ক্ষয় হয়ে যদি এটা অনেকটা যদি আরো যদি চলে যায় কেভ ফর্ম করে, তাহলে সেটাকে বলে সি কেভ। আর বিচ তো আমরা জানি বেসিক্যালি হাই টাইড আর লো টাইডের মাঝখানে যে জোনটা থাকে সেটাকে বেসিক্যালি বিচ বলা হয়, রাইট? তো এখানে অ্যান্সারটা হচ্ছে আমার টম্বলো। টম্বলো হচ্ছে গিয়ে এমন একটা মানে স্যান্ডবার যেটা কি করে মানে মেন ল্যান্ডের সাথে কোনো একটা আইল্যান্ডকে কানেক্ট করে, সিম্পলি ওটাকে বলা হয় টম্বলো। ওকে, যেমন এখানে যদি আমরা দেখি, এটা যদি আমার একটা টাইড আইল্যান্ড, এইটাকে এই যে স্যান্ডবারটা আছে এটা মেন ল্যান্ডের সাথে কানেক্ট করেছে, সো দ্যাট ইজ নোন এজ টম্বলো, মানে ন্যারো স্ট্রেচ অফ मतलब ল্যান্ড হুইচ কানেক্টস অ্যান আইল্যান্ড উইথ মেনল্যান্ড, মানে মেনল্যান্ডের সাথে কোনো আইল্যান্ডকে যদি কানেক্ট করে এরকম যদি ন্যারো স্ট্রেচ অফ ল্যান্ড থাকে বা স্যান্ড বার থাকে, সেটাকেই বেসিক্যালি বলা হয় টম্বলো। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য সি সারফেস ওয়াটার, সি সারফেস ওয়াটারের অ্যাভারেজ টেম্পারেচার কত হয়? তো এখানে আমাদের ওশানোগ্রাফি থেকে খুবই ভালোভাবে আমাকে বেসিক্যালি টেম্পারেচার, স্যালিনিটি, ডেনসিটি, আর হচ্ছে কিছু ডিপোজিট আছে, ওসানিক ডিপোজিট, এই চ্যাপ্টারগুলো কিন্তু আমাকে ভালোভাবে দেখতে হবে। তো এখানে টেম্পারেচার থেকে কোশ্চেনটা আছে, সিম্পল কোশ্চেন, অ্যাভারেজ টেম্পারেচার জিজ্ঞেস করেছে সি সারফেস ওয়াটার। তো সি সারফেসের অ্যাভারেজ টেম্পারেচার হচ্ছে 26.7 ডিগ্রি সেন্টিগ্রেড, এক্স্যাক্টলি 26.7। ওকে, এটা মনে রাখতে হবে। অনেক সময় আমাদের 27 ডিগ্রি সেন্টিগ্রেডও থাকতে পারে, এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, অ্যাকচুয়ালি 27 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা আছে আর কি, সেটা বেসিক্যালি ইকুইটোরিয়াল রিজিয়নেই মানে আমাদের পাওয়া যায়, এবং ইকুইটোরিয়াল রিজিয়নে একটু বেশি হবে, নট অনলি 27, মানে এটা হচ্ছে অ্যাভারেজ সি সারফেস টেম্পারেচার হচ্ছে আমার 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমি যত ইকুয়েটর থেকে পোলের দিকে যাব, আইদার নর্থ পোল ওর সাউথ পোল, কী হবে আমার টেম্পারেচার ডিক্রিজ করবে, এবং টেম্পারেচার যে ডিক্রিজ করে সি সারফেস টেম্পারেচার, তারও একটা রেট আছে, 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড পার ল্যাটিটিউড। পার ল্যাটিটিউড আমার কতটা ডিক্রিজ করে অন অ্যান অ্যাভারেজ, এই যে ভ্যালুটা আছে এটা অ্যাভারেজ, 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড পার 1 ডিগ্রি ল্যাটিটিউডে আমার এটা ডিক্রিজ করে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, মাথায় রাখতে হবে। কোশ্চেন আরও হতে পারে যে অ্যাভারেজ অ্যানুয়াল টেম্পারেচার অফ দ্য অল দ্য ওশান, মানে এটা শুধুমাত্র সি সারফেস ওয়াটারের কথা বলা যায়, তাহলে হবে আমার 26.7 বা 27 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু যদি বলে অ্যাভারেজ অ্যানুয়াল টেম্পারেচার অফ অল দ্য ওশান, তাহলে হবে আমার 17.2, মানে পুরো যত ওশান আছে, মানে নট অনলি সারফেস। ওকে, তো এখানে কি হচ্ছে অ্যানুয়াল টেম্পারেচার জিজ্ঞেস করেছে, অ্যানুয়াল মানে পুরো সারা বছরের অ্যাভারেজ টেম্পারেচার অফ অল দ্য ওশান কত হবে? 17.2। ওকে, আরেকটা জিনিস আছে, এখানে আমি বেসিক্যালি এটা লাইন অফ ইকুয়েটার রেখেছি। ওকে, 0 ডিগ্রি ইকুয়েটার লাইন রেখেছি, এবং নর্থ পোল এটা হচ্ছে আমার নর্থ, আর এটা হচ্ছে আমার সাউথ, এটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার, আর এটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার। তো এখানে আমাকে যদি কোশ্চেন করে যে অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার, সো নর্দার্ন হেমিস্ফিয়ারের অ্যাভারেজ টেম্পারেচার হচ্ছে আমার 19.4 ডিগ্রি সেন্টিগ্রেড, আর সাউদার্ন হেমিস্ফিয়ারের অ্যাভারেজ টেম্পারেচার হচ্ছে 16.1 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে ইরোশনাল মেটেরিয়াল ফ্রম এ কন্টিনিউয়াসলি আপলিফটিং মাউন্টেন রেঞ্জ ইজ কল্ড। একটা ধরো কন্টিনিউয়াসলি আপলিফট করে যাচ্ছে, এটা মাউন্টেন রেঞ্জ আছে, ধরো এটা কন্টিনিউয়াসলি আপলিফট করছে, ঠিক আছে, মানে এটা রাইজ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, এবং এখান থেকে কি হচ্ছে যে ধরো বোল্ডার আছে, ঠিক আছে, স্যান্ড, সিল্ট, বা ধরো তোমার কিছু মানে ছোট গ্র্যাভেল, এগুলো সবগুলো কি হয় আপলিফটিং মাউন্টেনে কি হয় এরোশনাল মেটেরিয়াল, মানে যেগুলো ধরো এরোশন হচ্ছে, এরোশন হয়ে মেটেরিয়ালগুলো কি হচ্ছে এখানে ধরো জমা হচ্ছে। ওকে, ফ্রম এ কন্টিনিউয়াসলি আপলিফটিং মাউন্টেনে, তো এর একটা মানে টার্ম আছে, ঠিক আছে, এটাকে বলে মোলাস। ওকে, নট অনলি গ্র্যাভেল শুধু থাকে না, এখানে আরও ধরো তোমার ছোট ছোট থাকে, বোল্ড থাকে, মানে বোল্ডার থাকে,
আরও মানে ওর সাথে কিছু ক্লে থাকতে পারে, সিল্ট থাকতে পারে, তো সব কিছু মিক্স ওটাকে একসাথে বলা হয় মোলাস। রক ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট তো আলাদা জিনিস, মানে যখন সেটা মানে এটা একটা মানে কি বলবো, ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে একটা যখন ভেঙে বিভিন্ন টুকরো টুকরো হয়ে যায় সেটাকে ফ্র্যাগমেন্টেশন, মানে প্রসেসটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, মানে যার ফলে কি হয় একটা রক্স ভেঙে আরও টুকরো টুকরো হয়ে যায়, ফ্র্যাগমেন্টেশন। তো ফ্র্যাগমেন্টেশন এটা ঠিক না। রক লেয়ার, লেয়ার তো আলাদা জিনিস। লেয়ার হচ্ছে বেসিক্যালি মানে অন্য জিনিস। লেয়ার লেয়ার হচ্ছে গিয়ে বেসিক্যালি কী হয়, মানে যে যখন একটা মানে বিভিন্ন স্তর মানে লেয়ার যখন ফর্ম করে, তো এখানে লেয়ার হবে না। ইরোশনাল মেটেরিয়ালসটাকে কি বলা হয় অ্যাকচুয়ালি, ওকে, ফ্রম এ কন্টিনিউয়াসলি আপলিফটিং মাউন্টেন রেঞ্জ। এই জিনিসটা মনে রাখবে, একটা মাউন্টেন রেঞ্জ আছে কন্টিনিউয়াসলি আপলিফ্ট করছে এবং সেখান থেকে যে ক্ষয় হচ্ছে, ইরোশন হচ্ছে, তার ফলে যে মানে এরোশনাল মেটেরিয়ালস যেগুলো আছে সেই মেটেরিয়ালসগুলোকে কী বলা হয়, সেটা একটা স্পেশাল টার্মই আছে, দ্যাট ইজ মোলাস, ওকে। Next question number 16. Where does energy release occur from within the earth, causing an earthquake? জাস্ট একটু আগেই আমি জাস্ট যখন এপিসেন্টার এবং ফোকাসটা বলছিলাম তখনই বললাম যে হোয়ার ডাজ এনার্জি রিলিজ, মানে এনার্জিটা কোথা থেকে রিলিজ হয়, উইদিন দ্য আর্থ, আর্থের কোথা থেকে, কজিং অ্যান আর্থকুয়েক, যে আর্থকুয়েকটা যেটা হয় তার বেসিক্যালি ফোকাসটা কোথায় হয়, মানে তার সোর্সটা কোথায়। তো আমি যদি একদম যদি ধরো সাপোজ এটা যদি ক্রাস্ট হয় আর তারপরে ধরো সাপোজ ম্যান্টেল চলে এসছে, তাহলে এখানে আমাকে দেখতে হবে, জিজ্ঞেস করে যে ফ্রম, তারপরে আবার কোর, ওকে। তো কোর এত দূরে তো যাবেই না, মানে একদমই সম্ভব নয়, ফ্রম দ্য ইনার কোর সম্ভবই নয়। ফ্রম দ্য ক্রাস্ট ম্যান্টেল বাউন্ডারি, ক্রাস্ট আর ম্যান্টেলের বাউন্ডারি এই জায়গাতে হয়, কখনো কখনো হয়, খুব রেয়ার, হয় না তা না, কিছু কিছু হয় যেগুলো খুব বেশি ডেপথে চলে যায়, তখন সেটা মেন্টালের কাছাকাছি চলে যায়, বাউন্ডারির কাছে চলে যায়, খুব কম, রেয়ার। ফ্রম দ্য আপার লেয়ার অফ দ্য ম্যান্টেল, মানে ম্যান্টেলের আপার পোর্শন, মানে এই জায়গাতে, এটাও একদম হবে না তা কখনোই বলবো না, মানে কিছু কিছু এক্সেপশনাল আছে যেখানে বেসিক্যালি আমার বেনি অফ জোন থাকে, মানে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি থাকে, সেক্ষেত্রে অনেক সময় আমরা দেখি আর কি, মানে খুব কম। ফ্রম বিনিথ দ্য ক্রাস্ট 90%, প্রায় 90% আর্থকুয়েকের যে ফোকাস হয় সেটা উইদিন ক্রাস্টই হয়, ঠিক আছে। মানে আমরা জানি বেসিক্যালি 70 কিলোমিটার অবধি আর কি আমার ক্রাস্টের মানে রেঞ্জ আছে, এবং এর মধ্যেই বেসিক্যালি হয় 50, 40, 60, 30 এরকমভাবে বেসিক্যালি আমাদের ডেপথটা থাকে আর কি, মানে ফোকাসের। তো এখানে আমার কী হবে, তো এখানে আমার অ্যান্সারটা হচ্ছে ফ্রম বিনিথ দ্য ক্রাস্ট, মানে ক্রাস্টের মধ্যেই আর কি এটা ফর্ম করে আর কি, এনার্জিটা রিলিজ হয়, রাইট। নেক্সট কোয়েশ্চেন, ইচ প্লেন, ইচ প্লেন টার্মটা দিয়েছিল পুগ অ্যান্ড থমাস, ইজ ফর্ম বাই রিভার এরোশন, গ্লেসিয়াল ডিপোজিশন, সি ওয়েভ এরোশন। এটা বেসিক্যালি একটা ওয়েদারিং এর ফলে হয় আর কি, মানে বেসিক্যালি কী হয়, একটা ধরো এরকমভাবে ল্যান্ড আছে, এটা ওয়েদারিংয়ের ফলে এটা কি হচ্ছে, এটা ডিসইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে, ওকে, মানে ভেঙে 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 গেল, কেমিক্যালিও চেঞ্জ হয় ওয়েদারিংয়ের ফলে, তারপরে এটা কী হয়, এটা যখন ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে কী হয়, এটা রকটা এক্সপোজ করে যায়, এই প্রসেসটাকে, এটাকেই বলা হয় ইচ প্লেন, ওকে, ইটিসিএইচ, ইচ প্লেন, পিএলএন, ইচ প্লেন, মানে বেসিক্যালি এটা ওয়েদারিংয়ের সাথে অ্যাসোসিয়েটেড। তো এখানে বেসিক্যালি ওয়েদারিং কথাটা নেই, ওয়েদারিং যদি থাকতো তাহলে সেই অ্যান্সারটা আসতো, এখানে বেসিক্যালি ডি অপশানটা মিসিং ছিল, কিন্তু এখানে যদি আমি দেখি গ্লেসিয়াল হবে না, সি ওয়েভও হবে না, এটা রিভার ইরোশনের ক্ষেত্রে যেতে পারে আর কি, ওকে। তো ওয়েদারিং থাকলে কিন্তু ওয়েদারিং হতো, ওয়েদারিংয়ের ফলে এটা বেসিক্যালি ডিসইন্টিগ্রেট হয়ে যায়, ডিকম্পোজড হয়ে যায়, তারপরে কী হয় সেটা তোমার মানে বৃষ্টির জলে হতে পারে, বা ধরো রিভার এরোশনের ফলে হতে পারে, মানে বেসিক্যালি এটা রিভার একদম রিভারে না, মানে রিভারের সাথে রিভারও কিছুটা থাকে। তো এখানে যদি আমার অপশন যদি ওয়েদারিং থাকে ওয়েদারিং হবে, যদি না থাকে তাহলে এখানে রিভার এরোশনের জন্য আমি যাবো, ওকে। নেক্সট হচ্ছে ইয়াজু রিভার, ইয়াজু রিভার ইজ সিন ইন, ইয়াজু, ইয়াজু হচ্ছে বেসিক্যালি মিসিসিপি একটা নদী আছে, যেটা আমাদের ইউএসএতে আছে, মিসিসিপি নদী। তো মিসিসিপি সাপোজ ধরো, এটা ধরো মিসিসিপি নদী, সাপোজ ধরো এইভাবে নদীটা গেছে, তো এখানে যে ফ্লাড প্লেন হয়, ধরো এটা ধরো ফ্লাড প্লেন, এই জায়গাটা ধরো ফ্লাড হয়, ফ্লাড প্লেন ফর্ম করেছে। কোনো রিভার যদি ফ্লাড প্লেন এরিয়াতে যদি প্যারালালি মেন রিভারের সাথে যায়, ওকে, কোনো একটা রিভার যেটা ফ্লাড প্লেন বরাবর মানে প্যারালালি যদি মেন রিভারের সাথে যায় এবং কোথাও গিয়ে একটা মিশে যায় আবার মেন রিভারে, তো এইটাকে বলা হয় তোমার, এটা উপনদী একটা, যদিও ট্রিবিউটারি। তো ইয়াজু নদীটা হচ্ছে একটা ট্রিবিউটারি মিসিসিপির আর কি, ঠিক আছে। তো এটা আমাদের ইন্ডিয়াতে অ্যাজ সাচ সেরকম নেই রিভার,
এটা বেসিক্যালি ইয়াজুটা মিসিসিপির সাথে প্যারালাল এরকম একটা ফ্লাড প্লেন যাতে চলে, তো এটাই হচ্ছে তোমার বেসিক্যালি ইয়াজু রিভার। ওকে, তো ইয়াজু রিভার ইজ সিন ইন ফ্লাড প্লেন। ওকে ওকে, কোস্টাল প্লেন হবে না, ডেজার্ট প্লেন হবে না, মাউন্টেন ভ্যালিজ হবে না, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফ্লাড প্লেন, রাইট। নেক্সট হচ্ছে নিভেশন। হোয়াট ইজ নিভেশন? নিভেশন ইরোশন বাই স্নো, মেল্টিং অফ স্নো, অ্যাকুমুলেশন অফ স্নো। আর ডি নাম্বার অপশনটা মিসিং আছে। তো নিভেশনটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা গ্লেজ করে যায়, বেসিক্যালি এটা এরোশন মানে ম্যাক্সিমামটা হবে আর কি, মানে দুটোই থাকে, মেল্টিংটাও কিছুটা অ্যাসোসিয়েটেড, বাট এটা একটা এরোশনাল প্রসেস আর কি। ওকে, বাই স্নো। নেক্সট হচ্ছে ড্রিপ স্টোন। ড্রিপ স্টোন ইজ ফাউন্ড ইন, ড্রিপ স্টোনটা কি? ড্রিপ স্টোনটা অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ কাস্ট রিজিয়ন। ওকে, কাস্ট রিজিয়ন কেমন? সার্ক তো হবেই না, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ গ্লেসিয়াল ফিচার্স, রাইট, গ্লেসিয়াল ডিপোজিশনাল ফিচার্স। কোল্ড এয়ার কারেন্ট, অ্যাটমসফিয়ারিক ফেনোমেনা হবে না। ভ্যালি এয়ার কারেন্ট, এটাও হবে না। তো এটা বেসিক্যালি ব্লাইন্ড ভ্যালি। ব্লাইন্ড ভ্যালি আমরা জানি যে ধরো সাপোজ এরকম ধরো একটা কাস্ট রিজন আছে, এখানে একটা রিভার যাচ্ছে এবং এখানে কি হয়, আমরা অনেক সিঙ্ক হোল থাকে, সোয়ালো হোল থাকে, তো এখানে সলিউশনের ফলে কী হয়, এগুলো হোলগুলো ক্রিয়েট করে এবং এখানে কী হয়, রিভারটা অনেক সময় ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, এই জায়গাগুলোতে জলটা ঢুকে যাওয়ার ফলে রিভারটা কী হয়, ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, রাইট। তো দিয়ে এটাকে বলা হয় ব্লাইন্ড ভ্যালি। ওকে, তো এইখানেই কিন্তু আমার ধরো সাপোজ এরকম আছে, এরকম একটা কেভ ফর্ম করেছে, তো এইখানেই কিন্তু আমার ড্রিপ স্টোনটা পাওয়া যায় আর কি। কোথায়? ব্লাইন্ড ভ্যালিতে। কেমন? ড্রিপ স্টোনটা হচ্ছে বেসিক্যালি কী হয়, এখান থেকে সাপোজ ধরো যে ক্যালসিয়াম কার্বনেট যুক্ত ধরো জল, মানে এখানে কী হয়, ক্যালসিয়াম লাইম স্টোন কী হয়, ক্যালসিয়াম কার্বনেট এটা গলে ধরো এটা নিচের দিকে পড়লো, তো এখানে একটা জলটা পড়লো, এখানে ক্যালসিয়াম কার্বনেট আছে, জলটা জাস্ট ইভাপোরেট হয়ে যাবে এবং ক্যালসিয়াম কার্বনেটটা পড়ে থাকবে, তো এইটাকে বলা হয় ড্রিপ স্টোন। ওকে, ডিআরআইপি, ড্রিপ স্টোন। তো এটি অ্যাসোসিয়েটেড উইথ ব্লাইন্ড ভ্যালি। এখানে আরেকটু জাস্ট বলে দিই, অ্যাড করে দিই। তো এই ড্রিপ স্টোনগুলো কী হয়, এখানে আস্তে আস্তে ক্যালসিয়াম কার্বনেট জমা হতে এটা এরকম করে উপরের দিকে একটা পিলার ফর্ম করে, না পিলার তো না, মানে উপরের দিকে এরকমভাবে থাকে আর কি, তখন এটাকে বলা স্ট্যালাগ, LAG মাইট, MITE, স্ট্যালাগ মাইট বলা হয়। ওকে, আর যেটা উপর থেকে নিচের দিকে এরকমভাবে থাকে এটাকে বলা হয় স্ট্যালাকটাইট, STALAC, স্ট্যালাকটাইট। যদি দুটোই যদি আমার একসাথে যদি অ্যাটাচ হয়ে যায়, এরকম ধরো একটা আছে, এরকম একটা যাচ্ছে নিচ থেকে উপরে স্ট্যালাগমাইট, দুটো যদি অ্যাটাচ হয়ে যায় তাহলে এটাকে বলা হয় আবার পিলার। ওকে, আর এটা হচ্ছে কেভ ওয়াল, কেভ ফ্লোর, ঠিক আছে, এরকম যে নিচে একটা খালি যদি পড়ে থাকে এরকম করে ছোটো করে, এটাকে ড্রিপ স্টোন। তো এই ফিচারগুলো আছে আর কি, ঠিক আছে, এগুলো আমরা কাস্ট রিজনে পাবো। তো আজকের জন্য এতটাই। মনে হচ্ছিলো যে আমি হয়তো 25-30 মিনিটে শেষ করে দেবো, কিন্তু তাও পারলাম না, অনেকটাই চেষ্টা করলাম যে একটু কম সময়ের মধ্যে, কারণ আমি চাইছি না এখন পরীক্ষার সময় বেশি সময় নিতে আর কি, ওই জন্য আমি একটু ভাবছিলাম যে তাড়াতাড়ি করবো এবং কিছু ইনফরমেশন দিতে গিয়ে অ্যাকচুয়ালি বেশি সময়টা লেগে গেল। তো আমি 3টে পার্টে দিয়ে দেবো, আজকে 20টা হলো, আমি কালকে আবার 20টা দিয়ে দেবো কোশ্চেন, আর নেক্সট দিন আমি 15টা কোশ্চেন দিয়ে দেবো, তাহলে আমার 9-10-এর যে কোশ্চেনটা আছে কভার হয়ে যাবে এবং আমি জায়গাগুলো বুঝতে পারবো এবং সেই জায়গাগুলো আমাকে মানে একটু এমফেসাইজ করতে হবে। আর সিম্পলি একটা জিনিসই বলবো যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনটা আমার ডাইরেক্ট না থাকলেও মানে সেই জায়গাগুলো আমাকে বুঝতে হবে যে এই জায়গাগুলো থেকেই কিন্তু বারবার ঘুরে 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 কোশ্চেন আছে, হয়তো একটু চেঞ্জ হয়ে যাবে, বাট আমার ওই জায়গাগুলোকে এমফেসাইজ করতে হবে, ওই জায়গাগুলোকে ফোকাস করতে হবে। ওকে, যেমন আমার যদি আমি বলি ল্যান্ডফর্মের ক্ষেত্রে, আমি বেসিক্যালি আজকে এখন যে কোশ্চেনগুলো দেখলাম 20টা, তো এখানে ম্যাক্সিমাম কোশ্চেনে ওশানোগ্রাফি আর জিওমর্ফোলজি থেকে হয়তো ছিল, আর প্লেট টেকটনিক্স থেকে, হয়তো নেক্সট কোশ্চেনগুলো আসলে হয়তো আমি কিছু ক্লাইমেট থেকে কোশ্চেন পাবো, তারপরে প্র্যাকটিক্যালি কিছু কোশ্চেন পাবো। তো সেগুলো এভাবে ডিসকাস করব যতটা সময় দেওয়া যায় আর কি। এর পরের যেটা ক্লাস করব আর কি, চেষ্টা করবো আর একটু কম সময়ের মধ্যে করার, কিন্তু ওই ডিসকাস করতে গিয়ে একটু সময় লেগে যায়। তো চলো আজকে এই অবধি। তোমরা যদি মানে এরকমভাবে কন্টিনিউ ভিডিও পেতে যাও বা যদি ভালো লাগে তাহলে একটু লাইক আর শেয়ার করে দিও, আর একটু সাবস্ক্রিপশন করে রেখো, তাহলে কি হবে যে আপনাদের কাছে এটা নোটিফিকেশন চলে যাবে এবং ভিডিওটা কোনো সময় মানে খালি সময়, সব সময় পড়তে 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 তো ভালো লাগবে না, কোনো সময় যদি মনে হয় একটু মানে দেখে নিতে পারো আর কি তোমরা। তো চলো আজকের জন্য এতটুকুই। অল দ্য বেস্ট।